সুনামগঞ্জে পঞ্চম দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা। মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম চালু ও একাডেমিক কার্যক্রমে অব্যবস্থাপনার প্রতিবাদে কর্মসূচি পালন করছেন তারা। শনিবার সকালে সুনামগঞ্জ সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এ সময় শিক্ষার্থীরা জানান, গত বছরের 15 এপ্রিল থেকে লাগাতার আন্দোলন হয়। ওই সময় তাদের দাবি মেনে নেওয়া হবে বলে প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু এক বছরেও তাদের দাবি পূরণ না হওয়ায় আবারও বিক্ষোভ করা হচ্ছে। দাবি পূরণ না হওয়া পর্যন্তই কর্মসূচি চলবে বলেও জানান তারা। তীব্র শিক্ষক সংকট এবং অবকাঠামো উন্নয়নের দাবিতে বিক্ষোভ করেছে বরিশাল ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের শহীদ মিনারে তারা এই কর্মসূচি শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা জানান, তাদের ডিপার্টমেন্টের নিজস্ব কোনো ভবন নেই, রয়েছে শিক্ষকের অভাব। এসব সমস্যা দ্রুত সমাধান দরকার, না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়ায় আলাদা ঘটনায় দুইজনকে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে ফুলগাজীর তালবাড়িয়া ও ছাগলনাইয়ার নিজ কুঞ্জোরা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে ফুলগাজীর তালবাড়িয়া এলাকার কাজল আক্তারের বাড়ি থেকে তার হাত পা বাঁধা মরদেহ উদ্ধার হয়। অন্যদিকে ছাগলনাইয়ার নিজ কুঞ্জোরা এলাকায় জুবাইর পারভেজের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয় তার বাড়ির পাশের একটি পুকুরের পাড় থেকে। দুই মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত জুবাইর পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় 25টি মামলা রয়েছে। লক্ষ্মীপুরের রায়পুরে মা ও 3 বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন বেঁচে যাওয়া পরিবারের একমাত্র সদস্য সিফাত হোসেন। বিস্তারিত জানবো এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আতোয়ার মনির। মনির, হত্যার প্রকৃত কারণ তো উদ্ঘাটন এখনো সম্ভব হয়নি, তবে পুলিশ এই হত্যাকাণ্ডের বিষয়ে নতুন আর কোনো তথ্য জানিয়েছে কিনা, এবং এ বিষয়ে মামলার যে বাদী সিফাত হোসেন তিনি কি বলছেন, এলাকাবাসীও বা কি বলছেন? সারা এই বিষয়ে পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ তদন্তের খাতিরে অনেক কিছুই বলছেন না, আবার কিছু জিনিস পুলিশের কথায় অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে। এই আমি দেখাই যেই বাড়ির সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আমার যেটা ক্যামেরা সাহায্যে দেখানো হচ্ছে, এই বাড়িতে যে নিহত শাহিনুর বেগম, অর্থাৎ এই শাহিনুর বেগম তার স্বামী বিদ্যুৎস্পৃষ্ট মারা যাওয়ার পরে 2019 সালে মারা যাওয়ার পরে তিনি এই স্থানীয় এই এলাকায় টিনের ঘরে উঠেন। তখন তার মেয়ে ছিল শাইমা আক্তার। এই যে শাইমা নিহত হয়েছেন, এই শাইমাকে নিয়ে টিনের ঘরে উঠেন। যখন বেশ কিছুদিন এই লক্ষ্মীপুরে তারা বসবাস করে, এর পরবর্তীতে তারা যখন শাইমা ধীরে ধীরে বড় হয়ে উঠে, এরপর 2019 সালে তার স্বামী কামাল সে ফেরিওয়ালা, এবং সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। মারা যাওয়ার পরে সে কিছুদিন পরে এই ভবনে নিহত শাহিনুর বেগম তার 3 সন্তান, এরপরে এক ছেলে সহ মোট 4 সন্তানকে নিয়ে এই জায়গায় এই বিল্ডিং এ উঠেন। এরপরে এই জায়গায় ঠিক এখানে তার 1 থেকে 1.5 বছর আগে এই জায়গায় যেই অন্তর মজুমদার এই ভবনে এই 3য় তলায় 4র্থ তলায় এই 4র্থ তলায় ভাড়া নেন, এবং তখন অন্তরের এক স্ত্রী, অর্থাৎ তার বাড়ি চাঁদপুর, সে মুসলিম এবং এই দাবি করে, এবং অন্তরও এই মুসলিম বলে সেও মুসলিম এমনটি দাবি করে এই স্থানীয়দের অবগত করেন এবং এই বাসাটি ভাড়া নেন। তো বিষয়টি স্থানীয় লোকজন আরো তথ্য দিয়েছে যে এই বাসায় যখন ভাড়া নেওয়া হয় তখন অন্তর এই মুসলিম দাবি করেন। এক পর্যায়ে এই বিষয়টি যখন এই জানাজানি হয়ে যায় 1.5 বছর পরে, তখন এই ঝামেলা বেজে অন্তর মজুমদারের সাথে এবং তার স্ত্রী, তার সাথে বাগবন্ধ হয়। এক পর্যায়ে তাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়, এবং এই ঘটনায় কিনা সাধারণ মানুষ ভাবছে যে এই ঘটনায় ক্ষিপ্ত হয়েই সে ভাবছে এই বাসার যত ভাড়া নেওয়ার দায়িত্ব থাকছিল শাহিনুর বেগমের কাছে, কারণ বাড়িওয়ালা এই জায়গায় থাকতেন না, অন্য জায়গায় থাকতেন, এই শাহিনুর এই বাড়ি ভাড়া দিতেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন। এই ঘটনায় কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে স্থানীয় লোকজন এমনটি জানিয়েছেন এবং দাবি করেছেন। সারা, ধন্যবাদ মনির যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী আতোয়ার মনির। লক্ষ্মীপুরের রায়পুরে মা ও 3 মেয়েকে
কুপিয়ে হত্যার যে ঘটনা, তারই আপডেট নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। ইতালির রোমে একই পরিবারের 3 বাংলাদেশি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও একজন গুরুতর আহত হয়। তারা সবাই নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বাসিন্দা। শুক্রবার স্থানীয় সময় রাত 9টার দিকে রোমের পশ্চিমাঞ্চলীয় অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিও সড়কের একটি ফ্ল্যাটে হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে প্রতিবেশীরা ওই ফ্ল্যাট থেকে চিৎকার শুনতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় 3 জনের মরদেহ উদ্ধার করে। তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তারা। এ বিষয়ে বিস্তারিত জানবো আমরা। জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজানুর, হামলার বিষয় এখন পর্যন্ত নিহতের স্বজনরা কি বলছেন এবং মরদেহ দেশে আনার বিষয়ে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা? সারা, আপনি জানেন যে ইতালির ক্যাসালিও বিও মান্তিলিও যে শহরে গতকাল শুক্রবার রাত 8টায় একটি অ্যাপার্টমেন্টে ঠিক তিনটি হত্যাকাণ্ড পরপর হয়েছিল। সেই কামালউদ্দিন বাবুল এবং তার স্ত্রী আরজু বেগম এবং 5 বছরের কন্যা শিশু আরিশা, 3 জনের ছুরিকাঘাতে সেখানে নির্মমভাবে হত্যার শিকার এবং তাদের আরেকটি সন্তান রয়েছে 20 বছরের অয়ন, সে এখন হাসপাতালে চিকিৎসায় রয়েছে। তো এখন আমি আছি সেই নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকড়া ইউনিয়নের যে 9 নম্বর ওয়ার্ড আরজু আক্তারের গ্রামের বাড়িতে রয়েছি। এই চরকাকড়াতেই কিন্তু পার্শ্ববর্তী যে 5 নম্বর ওয়ার্ডে সেটা হলো কামালউদ্দিন বাবুলের বাড়ি এবং তার পাশের গ্রামটি যেটা 8 নম্বর ওয়ার্ড সেটা হাজি দানেশ বাড়িতে হলো আরজু বেগমের বাড়ি। তো সেই বাড়িতে আমি এখন রয়েছি। এই বাড়িতে আপনি হয়তো দেখতে পারবেন যে এখানকার যারা আত্মীয় স্বজন রয়েছে তারা শোকাহত। সারা, আপনি জানেন কামালউদ্দিন বাবুল যেমন তার 6 বোনের মধ্যে 1 ভাই ছিল, আরজু ছিল 2 ভাইয়ের মধ্যে একমাত্র বোন। সেই বোনকে হারিয়ে এখানকার তার যে মা রয়েছে, মা বা ক্রুদ্ধ অনেকটাই, এবং তিনি পাগলের মতো পলাপ বকছে তার একমাত্র কন্যা সন্তানকে হারিয়ে। আমরা কিছুক্ষণ আগে মায়ের সাথে কথা বলেছি, মা আসলে একেবারে সন্তানকে হারিয়ে যেই কন্যা সন্তান হয়তো আগামী 1 মাস পরে মায়ের সাথে দেখা করার জন্য ইতালিতে আসার কথা ছিল, কিন্তু সেই সন্তানের মৃত্যুর খবর তিনি কোনো রকম মেনে নিতে পারছেন না। তো পুরো গ্রামটি এখন শোকাহত। একদিকে ছেলের বাড়িতে কামালউদ্দিন বাবুলের বাড়িতে তার আত্মীয় স্বজন যেমন শোকাহত, ঠিক আরজু আক্তারের বাড়িতেও কিন্তু এখানকার পাড়া প্রতিবেশী সবাই কিন্তু মর্মাহত। আমরা এখন একজন কথা বলবো তার স্বজনের সাথে, যে আপনারা তো ঘটনাটা শুনছেন, এখন আপনারা কি চাচ্ছেন? এটা এখানে আমাদের যে ইটালিতে যে সমস্যা, ইটালির মতো এরকম একটা উন্নত দেশে যদি এই ধরনের এই সমস্যাগুলো হয় তাহলে কিভাবে হবে? এখন আমরা চাচ্ছি যেন যে ভিকটিম এই কাজটা করেছে তারা যেন দ্রুত আইনের আওতায় নেওয়ার পরে, এবং যে ইতালি সরকারের ল অনুযায়ী যা যা করার দরকার যেন প্রত্যেকটা জিনিস করা হয়, এবং বাংলাদেশ হাই কমিশনের কাছে অনুরোধ থাকবে আমাদের লাশগুলা যেন অতি দ্রুত দেশে প্রেরণ করা হয়। এটাই আপনি শুনতে পাচ্ছেন স্বজনরা বলছে যে দ্রুত সময়ে অপরাধীকে আইনের আওতায় এনে পাশাপাশি এই 3টি মরদেহ যেন তার এলাকায় এনে গ্রামের বাড়িতে দাফন করা, সেটার জন্য সরকার, 2 রাষ্ট্রের সরকার যেন উদ্যোগ নেয়, এটি এমনটা দাবি জানিয়েছেন এখানকার এলাকাবাসী। সারা, মিজানুর, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মিজানুর রহমান। ইতালির রোমে দুর্বৃত্তদের হামলায় নিহত 3 বাংলাদেশের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে যুক্ত হয়েছিল আমাদের সহকর্মী মিজানুর রহমান। গ্যাসের তীব্র সংকট আর লোডশেডিং এর কারণে চামড়া শিল্পের ধসের আশঙ্কা দেখা দিয়েছে। সাভারে চামড়া প্রক্রিয়াজাত করতে সময় মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় রপ্তানিযোগ্য চামড়া নষ্ট হচ্ছে। ঈদের পরে সংগ্রহ করা কাঁচা চামড়া পড়ে আছে ট্যানারিতেই। ট্যানারি মালিকরা বলছেন মন্ত্রণালয়ে চিঠি দিয়েও কোনো সমাধান আসেনি। আর শিল্পনগরীর দায়িত্বে থাকা বিসিকের প্রকৌশলীও দিতে পারেননি কোনো আশ্বাস। রায়ান বিনামিনের রিপোর্ট। চামড়া শিল্পনগরী যখন ঢাকার হাজারীবাগ থেকে সরিয়ে সাভারের হেমায়েতপুরে নিয়ে আসা হয়, তখন 24 ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের নিশ্চয়তা দেওয়া হয়েছিল। কিন্তু এবারের কুরবানি ঈদ পরবর্তী সময়ে তীব্রভাবে দেখা দেয় বিদ্যুৎ ও গ্যাসের সংকট। অধিকাংশ ট্যানারিতে মেশিন বন্ধ, ব্যস্ততা নেই শ্রমিকদের, আর উৎপাদন নেমেছে অর্ধেকে। দিনে প্রায় 50% চামড়া নষ্ট হচ্ছে জানিয়ে প্রকৌশলীরা বলছেন, রাসায়নিকের ড্রামে চামড়া দেওয়ার পর নির্দিষ্ট সময়ের আগে বিদ্যুৎ চলে গেলে নষ্ট হচ্ছে চামড়া। আর গ্যাসের অভাবে ক্রাস্ট লেদার ট্যানিং প্রক্রিয়ার পর শুকানো যাচ্ছে না। এর প্রভাব পড়ছে রপ্তানিতে। গ্যাস যদি না থাকে আমরা হিটটা ঠিক মতো পাইতেছি না, আর পানির হিট যদি আমরা কন্ট্রোলে না রাখতে পারি চামড়ার
গুণগত মান ওইখানে একটা লস খাইতেছে। কেমিক্যাল ইউজ করার পর এই যে হাফ অ্যান আওয়ার এটা রান করবে, ঘুরবে, অথবা 1 ঘন্টা ঘুরবে, যদি এর মধ্যে ব্যাঘাত ঘটে ওই কেমিক্যালটা ভালো করে ট্রেনিং করতে পারে না। এমন অবস্থায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানিয়ে সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, কিন্তু কোনো সমাধান মেলেনি। ফলে লবণযুক্ত চামড়াও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। গ্যাস না থাকার কারণে গত 10 দিন যাবৎ আমাদের ট্যানারিতে সম্পূর্ণ উৎপাদন বন্ধ হওয়ার ফলে আমরা আমাদের যে চামড়া সংগ্রহের যে প্রক্রিয়া সেটা পুরোপুরি ব্যাহত হচ্ছে। আমাদের যখন ডাই চলে, ব্লু চলে, গ্যাস বা আপনার ইলেকট্রিসিটি না থাকলে আমাদের রাসায়নিক কেমিক্যাল কারণে চামড়া নষ্ট হয়ে যায়। তাই আমরা যতদূর চামড়া কিনছি এই চামড়া কিভাবে বাঁচাবো, ভবিষ্যৎ থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে চামড়া কালেক্ট করবো কিনা সেই জন্য আমরা সন্দিহান। এদিকে কাজ বন্ধে অলস সময় পার করছেন শ্রমিকরা। এতে বেতন পাওয়া নিয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তা। কোম্পানির কাম যদি প্রোডাকশন না চলে তাহলে আমার বেতনটা করতেন দিব। কালকে বৃষ্টি হয়েছে, ধরেন আপনার 3-4 ঘন্টা কারণ ছিল না, মালিকের কোটি কোটি টাকা লস হয়ে গেছে, আমাদেরও ক্ষতি। গরমে লোডশেডিংকে স্বাভাবিক ধরে নিয়ে শিল্পনগরের দায়িত্বে থাকা বিসিকের প্রকৌশলী বলছেন, উপর মহলে জানানো ছাড়া তার কিছুই করার নেই। আমাদের পদক্ষেপ নেওয়ার সুযোগ নাই। কারেন্ট দেখে হলো পড়লে বিদ্যুৎ, আর গ্যাস দেখে হলো তিতাস। আমরা সমন্বয় করছি, আমরা তাদেরকে জানাইছি যে সমস্যা, বাকি জিনিসটা তো তাদের উপরে। তারা তো সবসময় আশ্বাস দেয় যে দ্রুততম সময় তারা সলভ করে দিবে, কিন্তু জিনিসটা তো সলভ হচ্ছে না। চামড়া শিল্প রপ্তানিতে ধস ঠেকাতে সরকার দ্রুত গ্যাস ও বিদ্যুতের সমাধান করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। রায়ান বিন আমিন, ৭১, সাভার। জামালপুরের সরিষাবাড়িতে 22টি পাটকলে কাজ করতেন 2 লাখেরও বেশি শ্রমিক। সব পাটকল বন্ধ হয়ে গেছে। সবশেষ চালু থাকা আলহাজ জুট মিলও বন্ধ হয় 2018 সালে। এরপর থেকে মানবেতর দিন পার করছেন বন্ধ পাটকলের শ্রমিকেরা। সুদিন ফেরাতে বন্ধ পাটকলগুলো চালুর দাবি জানিয়েছেন শ্রমিক এলাকার মানুষ। মমিনুল ইসলাম কিসমতের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 1967 সালে জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার মাইজবাড়ির দিয়ার কৃষ্ণাই এলাকায় প্রতিষ্ঠিত হয় আলহাজ জুট মিল, যেখানে পাটের তৈরি বস্তা, ব্যাগ ও কার্পেটের সুতা তৈরি হতো। আর এখানে কাজ করত অন্তত 4000 শ্রমিক। কিন্তু দিনের পর দিন লোকসান আর ঋণের বোঝা মাথায় নিয়ে 2018 সালে মিলটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে দুর্ভোগে মিলের শ্রমিকরা। পরিবার নিয়ে মানবেতর দিন কাটছে তাদের। নির্বাচন দেওয়ার পরে থেকে এমন একটা অবস্থা হয়েছে, বিশেষ করে আমাদের আলহাজ জুট মিল, মানে সকল নেতা কর্মীরা গিলে খেয়ে ফেলেছে একদম। সরিষাবাড়ি একসময় পাট শিল্পের জন্য বিখ্যাত ছিল, আজকে সেটা করতে অবলুপ্ত। মেলে অনেক শ্রমিকার আসছিল, আমরা এই করে নিয়ে আসি, অনেক ইনকাম করে ভ্যান গাড়ি করে অনেক ইনকাম হয়েছে। মিলটি বন্ধ থাকায় শুধু শ্রমিকরাই নন, স্থানীয় অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। আর দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হওয়া সহ চুরি হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ। চুরি আমগরে পাহারা দেয়, আমরা চুর পাহারা দিতে পারি, চুরি আমগরে পাহারা দেয়। আমি যখন আসি আমরা দেখে যে কোন দিক দিয়ে আসলাম না আসলাম। এই পাটকলগুলো বন্ধ হওয়ার কারণে এই শ্রমিকেরা অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। অবৈধভাবে মিলটি বন্ধ করে যাওয়ার কারণে আমরা মানবতার জীবনযাপন পালন করছি। রাজনৈতিক সদিচ্ছা, সঠিক ব্যবস্থাপনা আর সরকারি নজরদারি থাকলে মিলটি আবারও চালু করা সম্ভব বলছেন মিলের কর্মকর্তারা। মিলের কোনো টাকা পয়সাও নাই, আমগরও দিতে পারেন। আমরা 2022 সাল পর্যন্ত পাইছি, এরপরে আর কোনো আমরা টাকা পয়সা পাইনি। এখন মাগনাই ফ্রি। জুট মিলটা চালানোর জন্য এখন ফান্ড লাগবে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক থেকে একটা করছে যে এইসব জুট ইন্ডাস্ট্রি বন্ধ আছে, এরা আপনার ওই রিশিডিউল করতে পারে, টাকা জমা দিয়ে, বাট তারা আমাদের ক্লিয়ারলি বলে দিচ্ছে। এদিকে জেলার কৃষি কর্মকর্তারা বলছেন, জুট মিলগুলো চালু হলে এই অঞ্চলে আবাদ আরো বাড়বে, কৃষিতে উন্নতি হবে। এই জুট মিলটা যদি চালু করা হয় তাহলে যে পরিমাণ পাটের দরকার সেটাই জামালপুর জেলা থেকে সরবরাহ করা সম্ভব। যদি এটা চালু হয় আমাদের কৃষকরা তাদের পাটের আবাদ আরো বৃদ্ধি করতে পারবে। সোনালী আঁশ, রূপালী কাঠি দুয়ে মিলে সম্ভাবনাময় শিল্প পাট। সরকারি সহযোগিতা পেলে প্রাচ্যের দ্বিতীয় ড্যান্ডি খ্যাত সরিষাবাড়ি আবারও শিল্প সমৃদ্ধ হবে আশা এলাকার মানুষের। মনিরা কাজেরি, ৭১। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের বিষয়ে মুহূর্তে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার খলিলুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। সাথে আমাদের প্রধানমন্ত্রীর বৈঠক, একান্ত বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং এ যে কথাটি বলা হয় আমি একটু উদ্ধৃতি দিচ্ছি। President Xi Jinping noted that China has all along attached great importance to the development of China-Bangladesh relations.
and stay true to the policy of good neighborliness and friendship toward all the people of Bangladesh. No matter how the world changes, China will not waver in its commitment to the overall direction of China-Bangladesh friendly relations, and will always be a trustworthy good friend, good neighbor, and a good partner of Bangladesh. আমি সংক্ষেপে এই তিনটি সফরের উল্লেখযোগ্য অর্জন সম্পর্কে আপনাদেরকে বলবো। এর বাইরেও আমরা কাজ করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা সে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন এবং একটা এমওইউ সই করেছেন। আমাদের বিডার চেয়ারম্যান তিনি ইনভেস্টমেন্ট সামিট খুব সাকসেসফুল অর্গানাইজ করেছিলেন, সেই সম্পর্কে বলবেন। এবং আমাদের দুজন টেরিটোরিয়াল ডিজি ডিরেক্টর জেনারেল এই আমাদের এই সফর সম্পর্কে আউটকাম নিয়ে বিস্তৃত বলবেন আপনাদেরকে। আমি শুধু তিনটি সফরের উল্লেখযোগ্য অর্জনগুলি বলছি। মালয়েশিয়ার ব্যাপারে দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণ বিষয়ে মন্ত্রী পর্যায়ে দুটো নোট বিনিময় করা হয়। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বৈঠক বা বাইল্যাটারাল কনসালটেশন মিটিং দ্রুত পুনরায় শুরু করার বিষয়ে উভয় পক্ষ ঐক্যমতে আসে। বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আলোচনা দ্রুত শুরু এবং 2027 সালের মধ্যে একটি পারস্পরিকভাবে লাভজনক সমন্বিত ও ভবিষ্যৎ মুক্তি চুক্তি সম্পাদনের লক্ষ্যে অগ্রসর হওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। মালয়েশিয়া বাংলাদেশ জয়েন্ট বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠার অগ্রগতিকে স্বাগত জানানো এবং দুই দেশের ব্যবসায়ী সমাজের মধ্যে নিয়মিত সংলাপ, পারস্পরিক ব্যবসায়িক যোগাযোগ ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের বিষয়ে আমরা আলোচনা করেছি। শ্রম সহযোগিতার বিষয়ে নিরাপদ, নিয়মিত ও স্বচ্ছ অভিবাসনের অঙ্গীকার দুই পক্ষ পুনর্ব্যক্ত করেছে এবং বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু, দক্ষ কর্মী প্রেরণ এবং অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়গুলি, বিশেষ করে 8,000 শ্রমিকের কর্মে যোগদানের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে আমাদের ডিরেক্টর জেনারেল বিস্তৃত বলবেন। এছাড়া মালয়েশিয়া অবস্থিত এবং নিয়োগ প্রাপ্ত কর্মীদের কল্যাণ এবং নিরাপত্তা নিশ্চিতকরণ ও নিয়োগ ব্যয় হ্রাসের বিষয়ে উভয় পক্ষের ঐক্যমত হয়েছে। শ্রম সহযোগিতা বিষয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এর মাধ্যমে বিদ্যমান সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মূল্যায়ন এবং বর্তমান প্রয়োজনের আলোকে নতুন হালনাগাদ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং প্রণয়নের বিষয়ে আমরা একমত হয়েছি। বিষয় এর বাইরে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং আশু প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় ভূমিকা তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন। আপনারা হয়তো জানেন মালয়েশিয়াতেও প্রায় 2 লক্ষ রোহিঙ্গা বাস্তুচ্যুত রোহিঙ্গা বসবাস করেন। এই বিষয়টি আমাদের দুদেশের কমন একটা বিষয় এবং আমরা পরস্পরের সাথে আমাদের পলিসি কোঅর্ডিনেট করে এই সমস্যার সমাধানের জন্য প্রচেষ্টা করব বলে আমরা একমত হয়েছি। দ্বিতীয় হচ্ছে আঞ্চলিক বিষয়। আঞ্চলিক বিষয়ে আমরা আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সচেষ্ট আছি এবং মালয়েশিয়া এই বিষয়ে তাদের দৃঢ় সমর্থন আমাদেরকে দেবেন বলে জানিয়েছেন। এছাড়াও অন্যান্য আঞ্চলিক প্রক্রিয়াগুলোতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে আমরা রাজি হয়েছি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন অধিবেশন। তাদের বার্ষিক অধিবেশন দাভোসে হয়, আপনারা জানেন। এটা হচ্ছে ডালিয়ানে, প্রতি বছর ডালিয়ানে এটা অনুষ্ঠিত হয় এই সেশনটা। এবং এখানে এবার বিশ্বের উদীয়মান শক্তিগুলোর সরকার প্রধানদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তার পুরোধায় হিসেবে আমাদের প্রধানমন্ত্রী এই ফোরামে অংশগ্রহণ করেন। বাংলাদেশ বিশ্ব ফোরামে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মুখবর্তী দেশ হিসাবে একটি প্রধান ভূমিকা পালন করছে ইউনাইটেড নেশনস এবং অন্যান্য সকল ফোরামে।
এর স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়ে এই ফোরামে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের আহ্বান জানানো হয়। তিনি একমাত্র সরকার প্রধান যিনি এই বক্তব্যটা রাখেন। এছাড়াও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও এবং প্রেসিডেন্টের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ বৈঠক হয় এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইওকে অনুরোধ করেন যে তাদের বার্ষিক নিয়মিত যে অধিবেশন ডাভোসে অনুষ্ঠিত হয় সেখানে এই বিষয়টি প্রমিনেন্টলি ইনক্লুড করতে, এবং সিইও খুব আনন্দের সাথে এটি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বেইজিং এর সফরের বিষয়ে যে প্রধান অর্জন আমি সেগুলো আপনাদের কাছে উল্লেখ করছি। বাংলাদেশ চীন সম্পর্ক কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ, এটাই ছিল এতকাল। এটাকে এখন আমরা উন্নীত করেছি চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার। এটা হচ্ছে চীনের সঙ্গে অন্য দেশের বাইলাটারাল সম্পর্কের সর্বোচ্চ লেভেল এবং এশিয়ার, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা সহ বিভিন্ন দেশের সাথে চীন তার সবচেয়ে নিকট দেশগুলোর সাথে এই সম্পর্কটা তার আছে। এর ভেতরে আছে যেমন ধরেন আমাদের অঞ্চলে শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, আমার জানা মতে আসিয়ান অঞ্চলে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, আমাদের এই অঞ্চলে এশিয়ার বাইরে বড় বড় শক্তির মধ্যে আছে ব্রাজিল, নাইজেরিয়া, এরকম। তো এইটা হচ্ছে তাদের বাইলেটারাল সম্পর্কের সর্বোচ্চ ধাপ এবং আমরা আনন্দিত যে এবার আমরা আমাদের সম্পর্কটা সেই ধাপে উন্নীত করতে পেরেছি। এছাড়াও এর আগে আমরা ফরেন অফিস কনসালটেশন করেছি সেক্রেটারি লেভেলে। এটা এখন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে কৌশলগত সংলাপ নিয়মিতভাবে আমরা চালু করব। এছাড়াও আমরা 2+2 ডায়ালগ মেকানিজম এক্সপ্লোর করব যাতে ফরেন পলিসি এবং সিকিউরিটি অ্যাসপেক্টগুলো আমরা সমন্বিতভাবে দেখতে পাই। মংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল উন্নয়ন প্রকল্প দ্রুততার সাথে বাস্তবায়নের ব্যাপারে আমরা দুই পক্ষই একমত হয়েছি। বিআরআই এর আওতায় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আওতায় বড় ও ছোট কল্যাণমূলক প্রকল্প, জনকল্যাণমূলক প্রকল্প, এই ব্যাপারে উভয় ক্ষেত্রে আমরা সহযোগিতা করব বলে রাজি হয়েছি। উন্নয়ন সহযোগিতা, মানব সম্পদ, কৃষি, শিক্ষা ও বিনিয়োগ এবং গণমাধ্যম সহযোগিতা সহ দুই দেশের মধ্যে 8টি সমঝোতা স্মারক, 3টি চুক্তি, 1টি প্রোটোকল এবং 1টি জয়েন্ট অ্যাকশন প্ল্যান আমরা স্বাক্ষর করেছি এই ভিজিটের সময়। বিএনপি এবং কমিউনিস্ট পার্টি অফ চায়না মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়েছে এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে পরে বলবেন। আর বিরাট সাথে চীনের প্রাইভেট এন্টিটির সাথে 2টি চুক্তি এবং 1টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং আমি আগেই বলেছি একটা অত্যন্ত সফল একটা ইনভেস্টমেন্ট সামিট আমরা সেখানে করতে পেরেছি। বিরাট চেয়ারম্যান এই বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে বলবেন। আঞ্চলিক সংযোগ জোরদারের বিষয়ে বিশেষ করে কুনমিং থেকে বাংলাদেশের বন্দরগুলিতে মাল্টিমোডাল পরিবহন সংযোগ এবং চীন কর্তৃক প্রস্তাবিত এবং চীন বাংলাদেশ মিয়ানমার ইকোনমিক করিডোর প্রস্তাবটি তারা করেছেন, এটা আপনারা শুনেছেন ইতিমধ্যে। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন এবং আমরা দুপক্ষে একমত হয়েছি যে সম্ভাব্যতা সমীক্ষা সেটা আমরা ত্বরান্বিত করব। ফিজিবিলিটি স্টাডি এটা হচ্ছে যে কোনো প্রকল্পের প্রথম ধাপ। আপনি একটা প্রকল্প ফিজিবল কিনা সেটা আপনি প্রথমে নিরূপণ করবেন, এরপরে তার বাস্তবায়ন বা তার অর্থায়নের বিষয়ে আলোচনা হবে। সুতরাং এইটাই হচ্ছে প্রথম ধাপ এবং আমরা এটা ত্বরান্বিত, দুপক্ষের মিলিত প্রচেষ্টায় আমরা এটা ত্বরান্বিত করার ব্যাপারে এক ঐক্যমতে এসেছি। এছাড়াও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, বন্যা প্রতিরোধ, নদী ড্রেজিং
এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিনিময় সহযোগিতা গভীর করার বিষয়ে আমরা একমত হয়েছি। বাংলাদেশ ব্রিক্স, এসসিও এবং আরসিইপি এর যোগদানের বিষয়ে চীনের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতিও পেয়েছে। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের বিষয়ে কথা বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার খলিলুর রহমান। নিশ্চয়ই আমাদের পরবর্তী সংবাদ সংযোগে বিষয়ে বিস্তারিত আপডেট থাকবে। মাছের প্রজনন রক্ষায় প্রথমবারের মতো 1 মাস হাওরে মাছ ধরা নিষিদ্ধ করেছিল সরকার, কিন্তু নিষেধাজ্ঞার পুরো সময় জুড়ে কর্মহীন হয়ে পড়া হাজারো জেলে পরিবার পায়নি কোনো সরকারি প্রণোদনা কিংবা খাদ্য সহায়তা। একদিকে বড় ফসল হানি, অন্যদিকে মাছ ধরায় নিষেধাজ্ঞায় ধার দেনা করে কোনো মতে পার হয়েছে সময়। 29 জুন থেকে মাছ ধরা শুরু হলেও 1 মাসের কষ্টের হিসাব মিলছে না তাদের। সহকর্মী মির্জা হৃদয় সাগরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মাছ ধরার নৌকা আছে, জালও আছে, কিন্তু প্রথমবারের মতো মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল, তাই কোনো আয় ছিল না। মাছের প্রজনন মৌসুম রক্ষায় সরকার 29 মে থেকে 28 জুন পর্যন্ত হাওরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে। সরকারি নির্দেশ মেনে জেলেরা মাছ ধরা বন্ধ রাখলেও পুরো মাস কাজহীন কেটেছে হাজারো পরিবারের। ধার দেনায় কোনো মতে কেটেছে দিন। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় সমুদ্রের জেলেদের সরকারি সহায়তা মিললেও তাদের দেওয়া হয়নি খাদ্য সহায়তা কিংবা নগদ প্রণোদনা। 29 জুন থেকে আবারও হাওরে মাছ ধরা শুরু হলেও নিষেধাজ্ঞার এই 1 মাসের অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে বলছে জেলে পরিবারগুলো। বসে রয়েছি 1 মাস যাবৎ, আমরা বউ বাচ্চা ভালতে পারি না, মা বাবার অ্যাকাউন্ট দিতে পারি না, অনেক কষ্টে দিন যাইতেছে। কিস্তি আছে, কিস্তি দিতে পারি না, ঋণ আছে, ঋণ দিতে পারি না। আমরা কি খাইবাম? হাওরে মাছ মারন যায় না, আমরা কিছুই দেয় না, কিনু না সরকারে, কাটকুট নাই। গ্রামে কেউ কেউ বলতেছে জেলে কাট করবো, হয়তো জেলে কাট করলে আমরা জেলে যদি 100 লোক থাকি হয়তো 10 জন জেলে কাট হয়েছে, আর 90 ফ্যামিলি কিভাবে চলে? আমাদের দাবি হলো যে আমরা যেন এই 1 মাস এই সরকারি অনুদান দেওয়ার লাগে আমরা, ঠিক আছে? সরকার যে আমরা অনুদান দিব, আমরা যেটা সিদ্ধান্ত দিব আমরা সেটাই মানবো। আমরা প্রতি মাসে মাসে আমরা যে কোনো একটা অনুদান আমরা দিয়ে দেবো। জেলা মৎস্য বিভাগ বলছে মাছের প্রজনন নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার যেহেতু ঘোষণা দিয়েছে, তো আমরা সেটা বাস্তবায়ন করছি। তো এই বছর প্রথমবার হওয়ায় আমরা জেলেদের জন্য ওরকম কোনো প্রণোদনা এখন পর্যন্ত দিতে পারিনি, তবে আমাদের প্রস্তাবনা রয়েছে যে এই ব্যান পিরিয়ডে যেন অবশ্যই তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা হয়। জেলায় নিবন্ধিত জেলে পরিবারের সংখ্যা প্রায় 49,393টি। তবে গত 1 দশকে এই তালিকা হালনাগাদ করা হয়নি। হাসান আহমেদ, 71। কিশোরগঞ্জ পাগলা মসজিদে 13টি লোহার দান বাক্স খুলে 43 বস্তা টাকা মিলেছে। পাওয়া গেছে বিপুল বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও। এখন চলছে টাকা গণনা। মাজারের কর্মীরা জানান, সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে এ দান বাক্সগুলো খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান মারুফ সহ পুলিশ ও আনসার সদস্যরা। বর্ষার শুরুতেই সিরাজগঞ্জে আগ্রাসী রূপ ধারণ করেছে যমুনা। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভাঙন দেখা দিয়েছে 3 উপজেলার বিস্তীর্ণ এলাকায়। এরই মধ্যে নদীতে হারিয়ে গেছে 30 মিটার নদী রক্ষা বাঁধ। ভেঙেছে ফসলি জমি ও বসতভিটা। ভাঙনের ঝুঁকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, বহু বাড়িঘর। ইউসুফ দেওয়ান রাজুর প্রতিবেদন, ছবি তুলেছেন বেলাল হোসেন। সিরাজগঞ্জ সদর চৌহালি বাগুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ, ভূতেরদিয়া ও শাহজাদপুর উপজেলার সনাতন ইউনিয়নের মাকড়া, শ্রীপুর, ধিতপুর, কুরসি ও মোহনপুর এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এই হাটপান্ডে যদি ভেঙে হয়ে যায় তাহলে এই প্রতিষ্ঠানগুলা খুবই ক্ষতিগ্রস্ত মুখে পড়বে। শুধু গুনছে এই বোলা খাস রোডও ভেঙে আমাদের এই এলাকাটা শেষ হয়ে গেছে। যদি বাদটা তো হয় তাহলে তো আঙ্গুল অত ভাঙবো না। আমাদের নদী ভাঙনে আমাদের কষ্ট দুঃখ, আমরা ঠাই পাইতেছি না। আমাদের অনেক সমস্যা, নদীর মধ্যে ঘর দুয়ার ভেঙে চলে গেছে। আমরা কোহানে যাবো শুনে আমার নিশ্চিত নাই, নাহলে আমরা নদীতে ভাইসা যাবো, সুদা কথা। ভাঙনের কারণে আমাদের বিশাল একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে 2টা হাট ছিল, অনেকগুলো 2-3টা প্রাইমারি স্কুল ছিল। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে, ডাম্পিং করা হচ্ছে জিও ব্যাগ। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে 84 কিলোমিটার, আর নদীর তীর আছে হলো ডান পাড়ে আছে হলো আমার 84 কিলোমিটারের ভিতরে
আমাদের 62 কিলোমিটার নদী তীর সংরক্ষণ কাজ বাস্তবায়িত আছে। আর 20 কিলোমিটার জায়গা আমার বেলকুচি, বিশেষ করে বেলকুচি এবং সাজাদপুরে ফাঁকা আছে। এই জায়গাগুলো আমাদের প্রজেক্টের আওতায় আসতেছে। প্রজেক্ট পাস হলে এই জায়গাগুলো আমরা তীর সংরক্ষণ কাজ করতে পারবো। দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে বিস্তীর্ণ এলাকা নদীতে মিশে যাওয়ার আশঙ্কা দুর্গত এলাকার মানুষের। পিন্টু হাজং, ৭১। চলছে দেশজোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।